নরেশের আখের ক্ষেত ছিল ও আখের চাষ করে ব্যবসায়ীদের বিক্রি করত। আরে নরেশ ভাই, এইবার আখের বাজারের অবস্থা খুবই খারাপ। এর জন্য দামও পড়ে গেছে আখের। এটা কি করে হতে পারে? সব রাস্তার মোড়ে আখের রস বিক্রি হচ্ছে। আপনি প্রতিবার এই কথাই বলেন যে আখের কোনো চাহিদাই নেই বাজারে। আরে ভাই, আমি মিথ্যে কথা তো বলি না কি? এইবার আখ 10 টাকা দামেই বিক্রি হচ্ছে। কি, মাত্র 10 টাকা? হ্যাঁ, যদি এই দামে রাজি থাকো তাহলে চুক্তি করছি, নইলে তোমার ইচ্ছে। নরেশ কিছুক্ষণ চিন্তা করলো। যদি আখগুলো বিক্রি না হয় বড় বিপদ হয়ে যাবে। এমনিতেও বাড়ির জন্য রেশন আনতে হবে, রাধার কলেজের ফিস দিতে হবে। 10 টাকায় সই, তাও কিছু টাকা তো আসবে। ঠিক আছে, রাজি আছি। নরেশ ব্যবসায়ীর সাথে চুক্তি করে নিল ও যা টাকা পেল সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এই নাও প্রভা, এইবারের ফসলের টাকা। ব্যাস এইটুকুই? হ্যাঁ, এইবার ব্যবসায়ী দাম কমিয়ে দিয়েছে। যদি আমি নিজের আখ নিজে বিক্রি করতে পারতাম। সব জায়গায় আখের রস কত বেশি দামে বিক্রি হয়। তাহলে বাবা, তুমিও আখের রস বিক্রি করো না কেন? আমরাও অনেক পয়সা কামাতে পারবো। হ্যাঁ, এমনি তো বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু আখের রসের মেশিন কিনতে পয়সাও তো লাগবে, তাই না? সেটা কোথায় পাবো? এটা আছে তো, এর থেকে অল্প করে রেশন নিয়ে আসবে। রাধার 3 মাসের ফিস দিয়ে দেব। বাকি টাকা দিয়ে আখের রসের মেশিন কিনে নাও। সেটাও ঠিক আছে। নরেশ আর ওর পরিবার খুব উৎসাহিত ছিল, কারণ এই প্রথমবার ওরা আমদানি বাড়ানোর কথা ভাবছিল। বেঁচে যাওয়া টাকা দিয়ে নরেশ আর প্রভা আখের রসের মেশিন কিনে নিল। স্যার, আপনার যদি লাগে তাহলে আমি আখের সাপ্লায়ারের নাম্বারও দিতে পারি। না ভাই, আমার তো নিজেরই আখের ক্ষেত আছে, তার জন্যই তুমি আখের রসের দোকান খুলছি। তাহলে তো খুব ভালো স্যার। নরেশ আর প্রভা খুব খুশি হলো। মেশিন কিনে দুজনে বাড়িতে পৌঁছালো। বাহ বাবা, এটা তো দারুণ। এখন মেশিন তো কিনে নিয়েছি, কিন্তু আমরা আখের রস কোথায় বিক্রি করব? বাজারে সব থেকে বেশি বিক্রি হবে। আমাদের আখের রস ওখানেই বিক্রি হবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। ঠিক আছে, তাহলে আমি বাজারে কোনো দোকানদারের সঙ্গে কথা বলে আসছি। ঠিক আছে বাবা। নরেশ বাড়ি থেকে বাজারে যাবে বলে বেরিয়ে গেল। বাজারে ও ওর চেনা দোকানদারের কাছে গেল। আরে ভাই নরেশ, কত দিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয় না। হ্যাঁ ভাই, ক্ষেতের কাজের জন্য সময়ই পাই না। সে তো আছেই। আচ্ছা ভাই রামন, আমি আখের রসের একটা ঠেলা খুলবো বাজারে। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো। এখানেই খোলো না, আমার দোকানের বাইরে। এই অজুহাতে দুজনে গল্পও করতে পারবো। এটাও ভালো কথা। তুমি তো আমার অনেক বড় মুশকিল আসান করে দিলে বন্ধু। তাছাড়া তো আমরা ছোটবেলার বন্ধু। আমি তোমার কাজে যদি না আসতে পারি তাহলে কে আসবে? ধন্যবাদ বন্ধু। আমি কালকে থেকেই এখানে আখের রসের ঠেলা খুলবো। হ্যাঁ হ্যাঁ। নরেশ খুব খুশি হলো। একের পর এক ভালো কাজ হচ্ছিল। ওর বিশ্বাস ছিল যে ওর আখের রসের ঠেলা ওর ইনকাম বাড়াবে। নরেশ চিন্তায় ডুবেছিল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ নরেশকে একটা ট্রাক ধাক্কা মেরে দিল। নরেশ সেখানেই মরে গেল। নরেশের ঘরে শোকের ছায়া নেমে এলো। যেই পরিবার হাসি খুশিতে ভরা ছিল, এখন সেটাই দুঃখে ডুবে গেল। ওদের ঘরের কর্তাই আর রইল না। এবার রাধা আর প্রভার কি হবে? সময় কাটতে মা মেয়ে নিজেদের সামলালো। আমাদের বাঁচার জন্য তো কাজ করতেই হবে। আমি কাল থেকেই গিয়ে খেতে আখের চাষ করব। মা, আমিও তোমাকে সাহায্য করব। ঠিক আছে, আমরা দুজনে মিলে বাড়ির সমস্ত কাজ করব, আর ক্ষেতেরও।
পরের দিন থেকে মা মেয়ে খেতে কাজ করতে শুরু করলো। দুজনে মিলে আখ কাটলো। মা, আমরা আখ কেটে তো নিলাম, কিন্তু এইবার ব্যবসায়ী আমাদের থেকে কম দামে আখ কিনবে। আর আমরা কি করতে পারি? মা, আমরা যদি আখের রসের দোকান শুরু করি? আমরা দুজনে কি করে পারবো? যদি তোমার বাবা থাকতো তাহলে সব ঠিকঠাক হয়ে যেত। মা, বাবার ইচ্ছে ছিল আখের রসের দোকান খুলবে। অন্তত আমরা চেষ্টা তো করতে পারি। এমনিতেও এবার আমাদের ফসল ভালো হয়েছে। ঠিক আছে। দুজনে মা মেয়ে বাজারে গেল। আরে বৌদি, রমন ভাই, খুব খারাপ হয়েছে। সেই দিন নরেশ আমার কাছেই এসেছিল আখের রসের ঠেলা খোলার কথা বলতে। ফেরার সময় ওর দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনাকে কে এড়াতে পারে? কাকা, বাবার ইচ্ছে ছিল আমরা আখের রসের দোকান খুলি। বাবা মেশিনও কিনে রেখেছিল, আর আমরা এখন বাবার ইচ্ছে পূরণ করতে চাই। এটা তো খুবই ভালো কথা মা। তুমি যদি চাও আমার দোকানের বাইরে তোমাদের রসের ঠেলা খুলতে পারো। ধন্যবাদ কাকা। ধন্যবাদ কেন মা, তুমি তো আমারও মেয়ে। বহুদিন পর আজকে রাধা আর প্রভার মুখে হাসি ফুটল। পরের দিনই রাধা আর প্রভা আখের রসের দোকান খুলল। গরমকাল ছিল, তাই ওদের আখের রস ভালোই বিক্রি হচ্ছিল। রাধা সব গ্রাহকদের টাটকা আখের রস দিচ্ছিল। মা, আমি অনেক বছর ধরে এমন টাটকা আখের রস কখনো খাইনি। খুবই সুস্বাদু। ধন্যবাদ কাকা। এই রস আমাদেরই ক্ষেতের টাটকা আখের তৈরি। বাহ, এখন তো সব সময় আমি এখানেই আসবো টাটকা আখের রস খেতে। হ্যাঁ, অবশ্যই। রাধা আর প্রভার টাটকা আখের রস গ্রাহকদের খুবই ভালো লাগছিল। মা মেয়ে দুজনে আখের রস বিক্রি করে ভালো টাকা রোজগার করছিল। রাধা সকালে খেতে গিয়ে ওখানকার কাজ শেষ করে, তারপর কলেজ যেত। তারপর কলেজ থেকে ফিরে মাকে আখের রস বিক্রি করতে সাহায্য করত। মা মেয়ে দুজনেই কঠোর পরিশ্রম করত, আর ওদের পরিশ্রমের ফলও ওরা পাচ্ছিল। ওরা দুজনে ভালো পয়সা ইনকাম করছিল। 1 বছর পরে রাধা আর প্রভা বাজারে একটা দোকান কিনে নিল। এখন ওরা দোকানে আখের রস বিক্রি করত। এইসব দেখার জন্য যদি তোর বাবা বেঁচে থাকতো। হ্যাঁ, কিন্তু ভালো কথা এটাই যে মা, বাবার মনের ইচ্ছে পূরণ হলো, আর আমাদের কারোর মুখাপেক্ষী হতে হয়নি। প্রভা আর রাধার আখের রসের ব্যবসা ওদের জীবন একদম বদলে দিল। শ্রীধর একজন ডাব বিক্রেতা ছিল। ও গলি গলি ঘুরে ডাব বিক্রি করত। ডাব নেবেন? ডাব? ডাব বিক্রি করে ওর যা লাভ হতো তাও ও 2 ভাগে ভাগ করে রাখত। বাড়ি ফিরে ও সব টাকা তার স্ত্রীর হাতে দিয়ে দিত। এটা সংসার খরচের জন্য, আর এটা কার্তিকের কলেজের জন্য। খুব ভালো কথা, আমি এই কলেজের টাকা আলাদা রেখে দেব। ঠিক আছে। আর মিনা ওই টাকা ভাঁড়ে ফেলে দিল। আচ্ছা, তোমার জ্বর কেমন আছে গো? কাল রাতে তো তোমার গা গরম ছিল। জ্বর সেরে গেছে, দেখো আমি একদম ঠিক আছি। খুব ভালো কথা। সামনের মাসে আবার শিবার কলেজের ভর্তি আছে, তার আগে আমাকে আর একটু টাকা জমাতে হবে গো। তুমি চিন্তা করো না, সব কিছু হয়ে যাবে, কিন্তু তুমি নিজের খেয়াল রাখো। আজকাল তোমার শরীরটা কিন্তু ঠিক লাগছে না। তুমি চিন্তা করো না, আমার বয়স হয়েছে, শরীর একটু একটু খারাপ তো হবেই। হ্যাঁ, সে তো হবেই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের নিজের খেয়ালও রাখা দরকার। তুমি আছো তো আমার শরীরের খেয়াল রাখার জন্য। বড় বড় কথা বলা কেউ তোমার থেকে শিখুক। তখনই কার্তিক ঘরে ঢুকলো। এসে গেছো বাবা? কেমন ছিল আজকের দিনটা? খুব ভালো বাবা, আমার টিচার খুব ভালো, হেসে খেলে আমাদের পড়ান। আজ খুব মজা হয়েছে পড়ার সময়। এইভাবে মন দিয়ে পড়া করো, বুঝলে? আর একদিন খুব বড় মানুষ হয়ে যাবে। নিশ্চয়ই বাবা।
তুমি এমনিতেই ওর পড়াশোনার জন্য এত কিছু করছো, ওর কপালে যা আছে তাই তো হবে। ভগবান তোকে অনেক কিছু দিন। মিনা আর শ্রীধর তাদের ছেলে শিবাকে অনেক আশীর্বাদ দিল আর আশা করলো যে তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। কিন্তু ওরা কি করে জানবে যে ওদের সুখী জীবনে দুঃখের আগমন ঘটে গেছে। রাতে শুয়ে শ্রীধর জোরে জোরে কাশতে লাগলো। ওর কাশির আওয়াজে মিনা আর শিবারও ঘুম ভেঙে গেল। শ্রীধর এতই কাশছিল যে ও শ্বাস নিতে পারছিল না। মা, আমাদের বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। শিবা অটো নিয়ে এলো। মিনা আর শিবা শ্রীধরকে অটো করে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ডাক্তার শ্রীধরকে পরীক্ষা করে নিল। শ্রীধর একটা ইনজেকশন দিলেন আর শ্রীধর আরামে ঘুমিয়ে পড়ল। বাবার কি হয়েছে এখন কিছু বলতে পারছি না। আমি কিছু টেস্ট লিখে দিয়েছি, কাল সকালে এগুলো হলে তারপর বলতে পারবো ওনার ঠিক কি হয়েছে। ঠিক আছে। শিবা আর মিনা এটা ভেবে খুব খুশি ছিল যে শ্রীধর একদম ঠিক আছে, ওর কাশি থেমে গেছে আর ও আরামে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ডাক্তার শ্রীধরের গলায় কিছু টেস্ট করলো। ওর গলায় কিছু ঘা ছিল। ডাক্তার শিবা আর মিনাকে তার কেবিনে ডেকে পাঠালেন। আপনার স্বামীর থ্রোট ক্যান্সার হয়েছে। কিন্তু কি করে? ও তো পান বিড়ি সিগারেট কিছুই খেত না। কি করে সেটা তো আমার জানা নেই, কিন্তু এটা কনফার্ম যে ওনার গলায় ক্যান্সার হয়েছে। একবার আমাদের কি করা উচিত ডাক্তারবাবু? যত তাড়াতাড়ি সম্ভব ওনার ওষুধ চালু করে দিতে হবে। আর কিছু দিনের জন্য যদি উনি বাড়িতে বিশ্রাম নেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমরা কি বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, আমাদের সব পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে। ঠিক আছে। শিবা আর মিনা শ্রীধরকে বাড়িতে নিয়ে এলো। শ্রীধর তো এই চিন্তা করে করে হাঁপিয়ে গেল যে ওর ওষুধের খরচা কোথা থেকে আসবে। বাবা, কিছুদিনের জন্য আমি ডাব বিক্রি করব, কিন্তু তোর পড়াশুনো? তুমি চিন্তা করো না বাবা, আমি ঠেলা আর পড়া দুটোই সামলে নেব। হ্যাঁ, এটাই হবে। ঠিক আছে। পরের দিন শিবা রাস্তায় ডাব হাতে গাড়ি নিয়ে বের হলো। ডাব ডাব। কিছু লোক শিবার কাছ থেকে ডাব কিনতে লাগলো। শিবা ডাবে ঠেলা নিয়ে 5 স্টার হোটেলের বাইরে এলো। ডাব ডাব। হোটেলের একজন ওয়েটার সেখানে ছিল। ভাই, 10টা ডাব দিয়ে দাও তো, কোনোটারই মুখটা কেটো না। ঠিক আছে। শিবা ওই ওয়েটারকে 10টা শ্বাসওয়ালা ডাব দিল আর টাকা নিয়ে নিল। একসাথে 10টা ডাব বিক্রি হয়ে শিবা খুব খুশি ছিল। পরের দিন শিবা ডাব বিক্রি করতে করতে 5 স্টার হোটেলের বাইরে এলো আর ওর হাঁক শুনে ওয়েটার চলে এলো। আজ 20টা শ্বাসওয়ালা ডাব চাই। খুব ভালো কথা। শিবা একটা বস্তায় 20টা শ্বাসওয়ালা ডাব দিয়ে দিল আর নিজে টাকা নিয়ে নিল। এই নিয়ম আরো বেশি কিছুদিন চলতে থাকলো। একদিন শিবা ওয়েটারকে জিজ্ঞাসা করলো, ভাই, এই শ্বাসওয়ালা ডাব নিয়ে তুমি কি করো? কোকোনাট শেক বানিয়ে বিক্রি করি। আমাদের কাস্টমারদের কাছে এই কোকোনাট শেকের খুবই ডিমান্ড। খুব ভালো কথা। সন্ধেবেলায় শিবা বাড়ি ফিরল আর তার বন্ধুর কাছে গেল। ওর বন্ধুর কাছে মোবাইল ফোন ছিল। আরে ভাই, তুই আমাকে একটু সাহায্য করবি? আরে বল না, এই কোকোনাট শেক কি সেটা সার্চ করে আমাকে একটু বল না। ঠিক আছে। ওর বন্ধু কোকোনাট শেকের একটা ভিডিও প্লে করলো। শিবা সেই ভিডিওটা দেখলো। ও বুঝে গেল কোকোনাট শেক বানানো হয় কিভাবে। শিবা আর বন্ধুকে ধন্যবাদ জানালো আর বাড়ি ফিরে এলো। বাবা, আমি ডাবের বদলে নারকেলের শেক বানিয়ে বিক্রি করতে চাই। তার মানে? শিবা শ্রীধরকে জানালো যে কোকোনাট শেক কিভাবে বানানো হয়। বাবা, এটা খুবই সোজা আর খুব ভালো দামেও বিক্রি করা যাবে। আমি একটা ডাবের জন্য 30 টাকা পাই, কিন্তু একটা কোকোনাট শেক 100 টাকায় পাওয়া যায়।
কি তুই এটা বিক্রি করতে পারবি? চেষ্টা তো করতেই হবে। ঠিক আছে, আমি সকালে কলেজে যাব আর সন্ধ্যাবেলায় কোকোনাট শেক বিক্রি করব। এতে বেশ কিছু টাকাও পাওয়া যাবে। ঠিক আছে। কিছুদিন পর শ্রীধরের শরীর সুস্থ হয়ে গেল। ও ডাব বিক্রি করতে বের হলো আর শিবা কলেজ চলে গেল। সন্ধেবেলায় শিবা কলেজ থেকে ফিরে তার কোকোনাট শেকের ব্যবসা করত। এটা তুমি কি বিক্রি করছো? কোকোনাট শেক? সেটা আবার কি? শ্বাসওয়ালা ডাবের শেক, হেলদি অ্যান্ড টেস্টি। ঠিক আছে, একটা দিয়ে দাও। শিবা ওই ভদ্রলোককে একটা ডাব দিয়ে শেক বানিয়ে দিল। খুব ভালো। ওই ভদ্রলোকের পর আর মাত্র একজনই শিবার ঠেলায় এলো। এত ঘন্টায় মাত্র 2টো কোকোনাট শেক বিক্রি হলো, আমায় আরও কিছু করতে হবে। শিবা হতাশ হয়ে বাড়ি ফিরল। ও ভাবতে লাগলো যে ওর আর কি করতে পারে। বাবা, আরও অন্য কিছু একটা করতে হবে, কিন্তু কি? যাতে লোকে আকৃষ্ট হয়। তুমি লেবু জলওয়ালাকে দেখেছো? গ্লাস জোরে জোরে ঢালা উপর করে ও মেশাতে থাকে, সব কিছু করে, সব লোকেরা যাতে ওর উপর নজর রাখে। হ্যাঁ, তুমিও একটা চেষ্টা করতে পারো। শিবা ভাবতে লাগলো যে ওই কোকোনাট শেকের সাথে ও আর কি কি করতে পারে। আর ফাইনালি ওর আইডিয়া পেয়ে গেল। পরের দিন সন্ধ্যায় যখন শিবা তার কোকোনাট শেকের ঠেলা খুলল, ও লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডাবটা ছুঁড়ল। ও ডাবের থেকে জল বার করে তার মধ্যে ক্রিম ঢালতে লাগলো। ক্রিমের একটা ধারা পড়তে লাগলো, যা দেখে আশেপাশের লোক অবাক হয়ে গেল। আমাকে একটা কোকোনাট শেক দাও। আমাকেও দাও। ওর কায়দা দেখে লোক ওর থেকে কোকোনাট শেক কিনতে লাগলো। 2 ঘন্টার মধ্যে শিবার সব ডাব শেষ হয়ে গেল। আর ও রোজগার তো খুবই ভালো হলো। ও আনন্দে বাড়ি ফিরল আর ওর এই খুশির খবর বাবা মাকে জানালো। যদি এই রকম চলতে থাকে তাহলে তোমার আর কাজ করার কোনো দরকার নেই, সব কিছু আমি সামলে নেব। তোমার চিকিৎসাও খুব ভালো হয়ে যাবে বাবা। ভগবান করুক যেন তুই সফল হোস। খুব তাড়াতাড়ি শিবা বিখ্যাত হয়ে গেল। শিবার স্পেশাল কোকোনাট শেক খাবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতো। আর শিবার পরিবারের পয়সারও কোনো অভাব রইল না। শ্রীধরের খুব ভালো করে চিকিৎসা হলো। বাড়িতে সব রকম সুখ সুবিধা ছিল। আর শিবা কলেজেও যেতে থাকলো। আর এই সব কিছু হলো শিবার স্পেশাল কোকোনাট শেকের দৌলতেই। একটা ছোট আইডিয়া শিবার পরিবারের জীবন বদলে দিল। গোমতীনগর নামের একটা গ্রাম ছিল। ওখানে লোকেরা নিজের জীবন যাপন খুব ভালোভাবে স্বাস্থ্যকরভাবে কাটাতো। পরিবেশ পাল্টে গেছিল। লোকেরা নতুন নতুন টেকনোলজির সাহায্য নিতে শুরু করে। কিন্তু গোমতীনগরের লোকেরা মানে গোপীনগরবাসীদের এটা মাননা ছিল যে পুরনো দিনের জিনিসগুলো খুবই ভালো ছিল আর সেগুলোর সাহায্য নিয়েই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যাক। সেই সময়ই গগন নিজের পরিবারের সাথে গোমতীনগরে চলে আসে। গোমতীনগরে তার পরিবারের অনেক পুরনো জমিন ছিল। এখানে এসে গ্রাম আর এই ধ্বংসাবশেষ দেখে এসে মনে হয় যে আমরা আগে যেখানে ছিলাম সেখানেই বেশি খুশি ছিলাম। এখানে তো লোকেদের স্মার্টফোনের কথা ছাড়ো, টিভি অবধি নেই এখানে। আমার তো এখন থেকে ভয় হচ্ছে, বাচ্চাদের স্কুলের অ্যাডমিশনও বাকি আছে। তুমি বললে আমরা আবার আমাদের পুরনো বাড়িতে চলে যাই? না, আমরা এরকমটা করব না। এখানেই কিছুদিন থেকে অন্য কোনো ব্যবস্থা করে নেব। কয়েকটা বছর তো আমাদের এখানে থাকতেই হবে। আরে বাহ বাহ, স্বাগতম এই গোমতীনগরে। আমার তো মনে হয়েছিল যে এখানে কেউই হয়তো আসবে না আর বাড়ি আর জমি এই এরকম ভাবেই থেকে যাবে। আরে প্রধান মশাই, আপনি তো একদম সেরকমই, এরকম ছিলেন আগে, ছোটবেলায় যেরকম দেখেছিলাম তার এতদিন পরে আজকে আমি আপনাকে দেখলাম। তোমার এবং তোমার পরিবারের সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগলো। চলো, এখন যখন এসেই গেছো তো ক্ষেত খামারি শুরু করে দাও, নিজের পরিবারের পালন পোষণ করো। মাফ করবেন মুখিয়াজি, কিন্তু আমার দ্বারা চাষবাস হয় না।
এর আগে আমি শহরে আইসক্রিম বিক্রি করতাম, আর আইসক্রিম বিক্রি করে আমি আর আমার পরিবার খুব আনন্দের সাথেই থাকতাম সেখানে। কিন্তু শহরে এই রোগ বৃদ্ধি হওয়ায় আর আর্থিক সংকটের কারণে আমরা এখানে গোমতীনগরে এসে পড়লাম। আইসক্রিম আবার কি জিনিস, এটা কি বস্তু আসলে একটু আমাকেও বলো। যদি সম্ভব হয় তো গ্রামবাসীদেরকে বানিয়ে একবার খাইয়ে দাও। গোটা গ্রামবাসী জেনে যাবে যে তুমি আবার গ্রামে ফিরে এসেছো, আর একটা উৎসবও হয়ে যাবে। প্রধানের কথাবার্তা শুনে গগন আর তার স্ত্রী বাড়িতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে পুরো গ্রামকে খাওয়ানোর জন্য তৈরি হয়ে যায়। আমাদের বাজার থেকে জিনিসপত্র এনে লোকেদের আমন্ত্রণ দিতে হবে, এটা আমাদের জন্য খুব ভালো হবে। হয়তো আমরা এখানেও আইসক্রিমের ব্যবসা শুরু করে দেব। তুমি একদমই ঠিক বলেছো, আমরা এরকমটাই করব। গগন আর মধু পুরো গ্রামকে আইসক্রিম খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো আর গ্রামবাসীদের নিজের বাড়িতে ডাকলো। গ্রামবাসীরা যখন প্রথমবার গগনের বানানো আইসক্রিম খেলো তখন যেন ওরা অমৃত খেয়ে নিল। সমস্ত গ্রামবাসীরা গগনের বানানো আইসক্রিম খেয়ে পাগল হয়ে গেল। সবাই আইসক্রিম খেলো আর অনেক প্রশংসা করলো। আইসক্রিমের আমন্ত্রণ শেষ হওয়ার পর প্রধান মশাই গগনের সাথে কথা বলল আর তারপর পুরো গ্রামবাসীদের তরফ থেকে ধন্যবাদ জানালো। তারপর গগন প্রধানকে বলল, প্রধান মশাই, আমি আপনার কাছে একটা ছোট আবেদন করব। আমি চাই যে আইসক্রিমের ব্যবসা আবার এখানে শুরু করি। এতে আমার ঘরে কিছু আর্থিক সুরাহা হবে আর আমাদের বাচ্চাদেরও মন লেগে থাকবে। আর এতে আবার জিজ্ঞেস করার কি দরকার ভাই, এই জিনিসটা তুমি কিন্তু একদম করতে পারো। যতদিন গ্রামের লোকেরা সুস্থ আছে, ওদের শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, আমাদের কোনো চিন্তা নেই। এমনিতেও আইসক্রিম তো দুধ থেকেই তৈরি হয়, তাই না? দ্বিতীয় দিন থেকেই গগন আর মধু একটা ছোট্ট হাট গাড়িতে আইসক্রিম বানিয়ে সারা গ্রামে বিক্রি করা শুরু করে দেয়। আইসক্রিমের ব্যবসা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ব্যবসা খুব ভালো চলতে শুরু করে। দেখতে দেখতেই বাচ্চা, বুড়ো এবং গ্রামের সমস্ত মহিলারাও ওদের আইসক্রিম খেতে শুরু করে দেয়। প্রথম দিনই আমাদের ব্যবসা কত ভালো চলল না? পুরো গ্রামে আমাদেরই প্রশংসা হচ্ছিল। আরো একটু পয়সা রোজগার করে আমরা এই বাড়িকে একটু মরম্মত করতে পারবো আর পাশের গ্রামে আমাদের বাচ্চাদের অ্যাডমিশনও করিয়ে দেব। যদি এরকমটা হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হয়। তোমার মুখে ফুলচন্দন পড়ুক। সময় কাটতে শুরু করলো। গগন প্রত্যেকদিন সকালে আইসক্রিমের ঠেলা নিয়ে গোমতীনগরে বিক্রি করতে যায়। রোজগার বেশি হওয়ার কারণে সে আশেপাশের অন্য গ্রামেও গিয়ে আইসক্রিম বিক্রি করতে শুরু করে আর নিজের বাচ্চাদের ভালো স্কুলে অ্যাডমিশনও করিয়ে দেয়। কিন্তু গগনের খুশি বেশি দিন অবধি টিকতে পারল না। গোমতীনগরের গ্রামের বাচ্চা আর বয়স্ক লোকেদের পেটে বেশি আইসক্রিম খাওয়ার কারণে ব্যথা হতে শুরু করে। গ্রামের লোকেদের অসুস্থ হওয়ার কারণ প্রধান আর গ্রামের অন্য লোকেরা আইসক্রিমকে দায়ী করল। পুরো গ্রাম গগনের বাড়ির বাইরে চলে এলো। বেরিয়ে এসো, শেষ পর্যন্ত তুমি তোমার শহরের চেহারাটা দেখিয়েই দিলে। গোটা গ্রামবাসী তোমার আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, বয়স্ক মানুষেরা যন্ত্রণায় ছটফট করছে, আর তুমি ঘরে বসে আরাম করছো আমাদের আইসক্রিম থেকে। কিন্তু আমরা তো কোনো রকম কিছু বাজে জিনিস মেশাইনি। আমরা তো ভালো দুধ আর ভালো জিনিসই ব্যবহার করেছিলাম। তাহলে আমার ছেলে কি করে অসুস্থ হলো বলো তো? ও তো কালকেই তোমাদের এখান থেকে আইসক্রিম খেয়েছিল। প্রধানমশাই, এত কথা বলার দরকার নেই। আর একে গ্রাম থেকে বের করে দাও। আমাদের এখানে কোনো শহরের লোকের দরকার নেই যে ভেজাল মেশায় জিনিসের মধ্যে। দয়া করে আমাদের কথা তো শুনুন, আমরা এরকম কিছুই করিনি, আমরা নির্দোষ। আমরা তো সবার ভালোই চাইছিলাম। যদি তুমি সত্যি করে ক্ষমা চাইতে চাও তাহলে সমস্ত গ্রামবাসীদের ঠিক করে দাও। যদি তুমি সবাইকে আগের মতো করে দাও তাহলে তুমি এই গ্রামে থাকতে পারো, নাহলে গোটা পরিবার নিয়ে তোমাকে এই গ্রাম ছাড়তে হবে। আগে প্রধান মশাই, আমি এতে রাজি আছি। আমি আমার উপর লাগা যে বদনাম সেটাকে মিথ্যার প্রমাণ করেই ছাড়বো। গগন গ্রামবাসীদের অবস্থা খারাপ হওয়ার কারণ খুঁজতে শুরু করে। তখনও বুঝতে পারে যে ও যেই দুধ দিয়ে আইসক্রিম বানিয়েছিল সেই দুধটা খারাপ ছিল। ও দুধওয়ালার কাছে গিয়ে বলে, তুমি এরকমটা কেন করলে? গোটা গ্রাম আমার উপর থুতু করছে। এসব কিছু তোমার জন্য হয়েছে।
তুমি কেন করলে এরকম? আমাকে মাফ করবেন গগন, আমি তোমার এই সমস্যা বুঝতে পারছি। আমি সব কিছু প্রধানবাবুর কথা অনুযায়ী করেছি। কি বাজে কথা বলছো? মুখিয়াজি এরকম কেন করবেন? কারণ তোমার এই গ্রামে অনেক পরিচিতি ছিল। ও জানতো তোমাকে। ও কখনোই চাইতো না যে তুমি এই গ্রামে বেশি দিন থাকো। তোমাকে এখান থেকে বার করে তোমার জমি অধিগ্রহণ করতে চাইছিল। গগন সমস্ত কথা শুনে ভয় পেয়ে যায় আর এই ব্যাপারের উপায় বার করার জন্য ভাবে। আর সমস্ত কথা ও গিয়ে নিজের বউ মধুকে জানায়। প্রধান মশাই এটা খুব খারাপ করেছেন, এর সংশোধন ওনাকে করতেই হবে। তুমি কি ভেবেছো? আমার কাছে টেকনোলজি আছে। আমি এদের লাইভ লঙ্কা আইসক্রিম বানিয়ে খাওয়াবো। তা দিয়ে এদের সমস্ত রোগ সেরে যাবে। লঙ্কা আইসক্রিম? এটা আবার কি? এটা এক ধরনের আইসক্রিম। এতে আমরা দুধ থেকে যে ক্রিম পাওয়া যায় সেটা লঙ্কা আর লঙ্কার পেস্ট মিক্স করে দেব, আর ভীষণ সুস্বাদু আইসক্রিম তৈরি হবে। তুমি বাস প্রস্তুতি শুরু করে দাও। কিছুটা মধু আর খোয়া ক্ষীর সঙ্গে রেখো, কিন্তু আসার সময় কিছু লঙ্কা বাজার থেকে কিনে এনো। গগনের কথা শুনে মধু সমস্ত তৈয়ারি করে দেয় আর তারপর লঙ্কা আইসক্রিম বানানো শুরু হয়। ঠিক সেরকম ভাবেই তৈরি হয়ে যায় লঙ্কা আইসক্রিম। গগন আইসক্রিমকে বরফের পেটিতে রেখে দেয় আর ওই বয়স্ক লোকেদের বাড়ি গিয়ে তাদেরকে ওই আইসক্রিম দেয়। আগে আমি এই আইসক্রিমটা আপনাদের বাচ্চার জন্য নিয়ে এসেছি। একবারই আপনি আইসক্রিমটা বাচ্চাকে খাইয়ে দিন। সমস্ত গ্রামবাসী এই আইসক্রিম খেয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি। কিন্তু আমি তোমার উপরে ভরসা কি করে করব? আমার বাচ্চা আরো অসুস্থ হয়ে পড়লে তখন? দয়া করে আপনি একবার আমাকে বিশ্বাস করুন আর বাচ্চাকে এই আইসক্রিমটা খাইয়ে দিন। ও একদম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। গগনের কাছ থেকে আইসক্রিম নিয়ে ওই মহিলা নিজের বাচ্চাকে খাইয়ে দেয় আর ওর অসুস্থতা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। ঝাল ঝাল, জল আনো, জল আনো, মা খুব ঝাল, জল দাও। বাচ্চাকে চিৎকার করতে শুনে পুরো গ্রাম ওখানে জমা হয়ে যায়। গগন ওই বাচ্চাটাকে মধু দেয় আর বাচ্চাটা মধু খেয়ে চুপ হয়ে যায়। পুরো গ্রামবাসীদের সামনে সত্যিটা সামনে এসে যায়। ওরা বুঝতে পেরে যায় যে লঙ্কা আইসক্রিম খাওয়ার কারণে অসুস্থতা দূর হয়ে যাচ্ছে। প্রধান মশাইয়ের সত্যিটা গগন সবার সামনে বলে দেয় আর সব গ্রামবাসীরা প্রধানকে গ্রাম থেকে বার করে দেওয়ার নির্ণয় নেয়। না না, ওকে এখান থেকে বের করবেন না। ওকে ওর কৃতকর্মের শাস্তি ভোগ করতে দিন। হ্যাঁ নিশ্চয়ই। আর এনার শাস্তি এটাই যে উনি সবসময় এই গ্রামেই থাকবেন আর লজ্জিত অনুভব করবেন। সমস্ত গ্রামবাসীরা লঙ্কা আইসক্রিম খেয়ে ঠিক হয়ে যায় আর ওদের আইসক্রিমের ব্যবসা আবার চলতে শুরু করে। গগন নিজের বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে গ্রামে শান্তিপূর্বক জীবনযাপন করতে শুরু করে।